মহান বিজয় দিবস কাল শ্রদ্ধার জন্য প্রস্তুত স্মৃতির মিনার, নিরাপত্তায় বাড়তি নজর, আওয়ামী বিশৃঙ্খলা ঠেকাতে ফের যৌথ অভিযান। গ্রেফতার অভিযান আরো এক্সপেডাইট করার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের আগামী দিনের কর্ম পরিকল্পনার রোডম্যাপ ঘোষণার কথা শুনলেই যদি উপদেষ্টাদের চেহারায় অস্বস্তির ছাপ ফুটে ওঠে, সেটি হবে অবশ্যই গণ আকাঙ্ক্ষা বিরোধী। রোডম্যাপের কথায় উপদেষ্টাদের অস্বস্তি গণ আকাঙ্ক্ষা বিরোধী বললেন তারেক রহমান। রাষ্ট্র মেরামতে সময়সীমা জানতে চায় জনগণ। রাষ্ট্র পরিচালনায় ডক্টর ইউনূসের আগমন সৌভাগ্যের বললেন প্রেসিডেন্ট হোর্তা। পূর্ব তিমুরের সাথে ভিসা অব্যাহতি চুক্তি সহ সমঝোতা সই। রূপপুরে $5 বিলিয়ন লোপাট, শেখ হাসিনা জয় ও টিউলিপের দুর্নীতি খুঁজতে হাইকোর্টের রুল। স্ত্রীকন্যা সহ বেনজিরের বিরুদ্ধে দুদকের মামলা। কাটাছেঁড়া না করে সংবিধান পুনর্লিখন চান দেশের বিশিষ্টজনরা। কালের কণ্ঠ গোলটেবিল বৈঠকে অন্তর্বর্তী সরকারের সমালোচনা। সন্দীপ অভিজিৎ মুক্তির প্রতিবাদে ফের আরজিকর কাণ্ডে উত্তাল পশ্চিমবঙ্গ। মমতার পদত্যাগ দাবিতে রাজপথে বিরোধী দল। বিজয় 53 বছরেও দেশের ক্রিকেটে লাগেনি পেশাদারিত্ব। মন্তব্য বিসিবি পরিচালক ফাহিমের। বৈশ্বিক আসরে নেই বড় কোনো অর্জন। আমরা নিউজ 24 সংবাদের সাথে আছি আমি সারা মেহজাবিন। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মহান বিজয় দিবস কাল শ্রদ্ধার জন্য নতুন বাংলাদেশে নতুন করে সেজেছে সাভারের জাতীয় স্মৃতিসৌধ। বিজয় দিবস সামনে রেখে সম্পন্ন পুরো প্রস্তুতি। বাহারি আলো আর রংতুলির আঁচড় চারপাশে। বন্ধ রাখা হয়েছে দর্শনার্থীর প্রবেশ। গোটা এলাকা ঘেরা নিরাপত্তার চাদরে। বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। এখন নতুন সূর্যের আলোর অপেক্ষা, যেন আড়মোড়া ভাঙার অপেক্ষায় শহীদ। বিজয় দিবস উদযাপনে চলছে প্রস্তুতি। বিজয় কেতন নিয়ে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে চলছে আলপনা লেখন। সেখানে আছেন সহকর্মী রিশাদ অর্ণব। অর্ণব, রাজধানীতে বিজয় দিবসের প্রস্তুতি কেমন দেখছেন এবং নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন জানাবেন। জি ধন্যবাদ সারা। এই মুহূর্তে আমরা কিন্তু আছি মানিক মিয়া এভিনিউর সড়কে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের পিছনে যে কনসার্ট আয়োজন হয়েছে বিএনপির যে জাতীয়তাবাদী দলের যে সংগঠন, নতুন যে সংগঠন, তারা কিন্তু যে স্লোগান নিয়ে আগাচ্ছে যে সবার আগে বাংলাদেশ, এই স্লোগান নিয়ে কিন্তু আজকে এই কনসার্টের আয়োজন করতে যাচ্ছে বিএনপি যে জাতীয়তাবাদী দল। আমরা কিন্তু জানিয়ে রাখতে চাই আজ 15ই ডিসেম্বর ঠিক এই সময় 1971 সালে কিন্তু বিজয়ের অপেক্ষায় ছিল পুরো বাংলাদেশ। এই মুহূর্তে কিন্তু আমরা বিজয় দিবসের ঠিক প্রাক্কালে দাঁড়িয়ে আছি। আর মাত্র 2 ঘন্টা পরেই কিন্তু পুরো দেশবাসী 16 ডিসেম্বর উদযাপন করবে। দর্শক, আপনাদের উপলক্ষে জানিয়ে রাখতে চাই, বিজয় দিবসের উপলক্ষে জানিয়ে রাখতে চাই যে এবার কিন্তু 53 বছর পেরিয়ে বিজয়ের 54 বছরে পা রাখতে চলেছে বাংলাদেশ। তবে এবারের বিজয়ের দিবসের যে আবহটা, সেই আবহটা কিন্তু কিছুটা ভিন্ন। ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান আর নতুন প্রজন্মের যে দাবি, সেই দাবি নিয়ে কিন্তু এবারের বিজয়ের যে নতুন আলো, সেই আলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি চারিপাশ ঘিরে। আমরা কিন্তু সাম্প্রতিক ইতিহাস দেখি যে গত জুলাইয়ের অভ্যুত্থানের ফলে কিন্তু আমাদের গণতন্ত্রের যে সংকট তৈরি হয়েছিল, সেই সংকট কিন্তু মোকাবেলা করে ওঠার জন্য এই আয়োজন, সেই আয়োজন রোববার সন্ধ্যায় কিন্তু বিএনপির যে সংগঠনটির আহ্বায়ক, বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন আইনি কিন্তু জানান যে বাংলাদেশের কৃষ্টি সংস্কৃতিকে প্রাধান্য দিয়ে দেশের তরুণ ছাত্র ও যুবশক্তিকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে কিন্তু এই কনসার্ট আয়োজন করা হচ্ছে, যেখানে দেশীয় নানা ধরনের শিল্পীরা কিন্তু অংশগ্রহণ করবে। এই মুহূর্তে আসলে আমরা কথা বলতে চাই একজন আয়োজকের সাথে, যে কালকে আসলে কখন থেকে এই আয়োজন চলবে, এই নিয়ে যদি আমাদের কিছু একটু বলতেন। ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে সবার আগে বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশটাকে আমরা ধারণ করি। আমরা চাই যে বাংলাদেশে 18 কোটি মানুষ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার আগে বাংলাদেশটাকে কনসিডার করবে। এখানে আপনি জানেন যে দীর্ঘ 16 বছর 17 বছর আমাদের দেশের স্বাধীনতা, তারপরে অন্যান্য অনেক বিষয়গুলোর মতো আমাদের দেশের সংস্কৃতিকেও বিকিয়ে দেওয়া হয়েছিল। আমরা সেই সাংস্কৃতিক আগ্রাসন থেকে বাংলাদেশের সংস্কৃতিকে একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য জায়গায় ধারণ করার জন্য এবং সবকিছুর ঊর্ধ্বে। অর্ণব, আপনাকে ধন্যবাদ। দর্শক যুক্ত ছিলেন সহকর্মী রিশাদ অর্ণব।
বিজয় দিবসে রাজধানী সহ দেশ জুড়ে থাকছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। নাশকতার কোনো শঙ্কা নেই, তারপরও সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। সচিবালয়ে কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। 16 ডিসেম্বর 54তম বিজয় দিবস। বীর শহীদদের স্মরণ করতে অপেক্ষায় গোটা দেশ। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন সহ দিনভর রয়েছে নানা আয়োজন। এসব আয়োজন সফল করতে সারা দেশে কয়েক স্তরের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। বঙ্গভবনের আশপাশ এলাকায় দুপুর 12টা থেকে যান চলাচল থাকবে সীমিত, বন্ধ থাকবে কিছু সড়ক। এসব তথ্য জানিয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, 16, 25 ও 31 ডিসেম্বর ঘিরে বিশেষভাবে সতর্ক রয়েছে সরকার। 16ই ডিসেম্বর সবাই যেন ভালোভাবে উদযাপন করতে পারে এই ব্যবস্থা আমাদের করতে হবে। এদের জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং আইন শৃঙ্খলা রক্ষায় যারা দায়িত্ব, তারা এই দায়িত্বটা ভালোভাবে যেন পালন করে। গত বছর জাতীয় প্যারেড গ্রাউন্ডে বিজয় দিবসের কুচকাওয়াজ হয়নি। দেশে পরিবর্তিত পরিস্থিতি এলেও এবারও থাকছে না সেই আয়োজন। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। বিজয় দিবসের অনুষ্ঠানে আওয়ামী লীগের ফ্যাসিস্টরা যাতে বিশৃঙ্খলা করতে না পারে সেজন্য যৌথ বাহিনীর অভিযান আরও শক্তিশালী করা হবে। সচিবালয় আইন শৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে কথা জানান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। সামনের ইভেন্টগুলো খুব শান্তিপূর্ণভাবেই পালন করা যাবে এবং এর বাইরেও কিছু বিষয় নিয়ে, যেমন গ্রেফতার অভিযান বৃদ্ধি করার ব্যাপারে আমরা কিছু অ্যাক্টিভিটি গত কিছুদিন লক্ষ্য করেছি। তার ভিত্তিতে গ্রেফতার অভিযান আরও এক্সপেডাইট করার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। রাষ্ট্র মেরামত করতে অন্তর্বর্তী সরকারের কত সময় দরকার তা জানার অধিকার জনগণের আছে, এমন মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন, জনগণের দুর্ভোগ লাঘব না করে সংস্কারের নামে কালক্ষেপণ করলে অন্তর্বর্তী সরকারকে সহজভাবে নেবে না জনগণ। রোববার মহান বিজয় দিবসের আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি আরও বলেন, নির্বাচনের রোডম্যাপের কথা শুনলেই উপদেষ্টাদের চেহারায় অস্বস্তির ছাপ ফুটে ওঠে। মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির এই আলোচনা সভা। এতে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বক্তব্যের শুরুতেই দেশবাসীকে বিজয় দিবসের শুভেচ্ছা জানান তিনি। চলমান রাজনৈতিক ইস্যুতে বিএনপির অবস্থান তুলে ধরেন তারেক রহমান। বলেন, সংস্কারের জন্য কত সময় দরকার তা অন্তর্বর্তী সরকারের স্পষ্ট করা উচিত। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কি করতে চাইছে? রাষ্ট্র মেরামতের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের আর কত মাস কিংবা কত সময়ে প্রয়োজন, সেটি জানার অধিকার জনগণের রয়েছে। 3 মাসেরও বেশি সময়ে নিত্যপণ্যের দামের লাগাম টেনে ধরতে না পারায় হতাশা প্রকাশ করেন তারেক রহমান। বলেন, বিএনপি এই সরকারকে সফল দেখতে চাইলেও তারা নিজেদের সফল দেখতে চায় কিনা সেটি বড় প্রশ্ন। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে দিশেহারা সমাজের প্রায় প্রতিটি মানুষ। অন্তর্বর্তীকালীন সরকার যদি শুধু সংস্কারের নামে সময় সংক্ষেপ করেন, তাহলে জনগণের কাছে সংস্কার আগে নাকি সংসার আগে, এই প্রশ্নটি মুখ্য হয়ে উঠতে পারে। তারেক রহমান বলেন, যারা নির্বাচনের রোডম্যাপের কথা শুনলেই বিরূপ মন্তব্য করে, তাদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন রয়েছে। আগামী দিনের কর্ম পরিকল্পনার রোডম্যাপ ঘোষণার কথা শুনলেই যদি উপদেষ্টাদের চেহারায় অস্বস্তির ছাপ ফুটে ওঠে, সেটি হবে অবশ্যই গণ আকাঙ্ক্ষা বিরোধী। আলোচনা সভায় বিএনপি মহাসচিব বলেন, যারা এখন সংস্কারের কথা বলছেন তাদের জানা উচিত এদেশে রাজনীতি, অর্থনীতি, শিক্ষা ও স্বাস্থ্যসহ সব সেক্টরেই প্রথম সংস্কারের উদ্যোগ নিয়েছিল বিএনপি। এই দেশে নতুন কোনো কিছু পরিবর্তন, কোনো কিছু সংস্কার করে মানুষের অবস্থার পরিবর্তন যা কিছু করার সবই বিএনপিকে দিয়ে শুরু হয়েছে, শেখ প্রেসিডেন্ট জিয়া রহমান দিয়ে শুরু হয়েছে। অনুষ্ঠানে রাজনীতিবিদদের অহেতুক দোষারোপ না করতে আহ্বান জানান বিএনপির সিনিয়র নেতারা। যত দোষ সব নন্দ ঘোষ রাজনীতিবিদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন। রাজনীতি যদি না থাকে দেশ থাকবে না। যারা বর্তমানে দেশ চালাচ্ছেন তারা নানাভাবে নানা উছিলায় জনগণের যে অধিকার, ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠার ব্যাপারে বিলম্ব করছেন।
31 দফার মাধ্যমে বিএনপি রাজনীতিতে গুণগত পরিবর্তন আনবে বলেও জানান দলের নেতারা। ঐক্যবদ্ধ থেকে এই জাতিকে স্বাধীনতার পাহারাদার হিসেবে আমরা প্রতিষ্ঠিত করে যাব। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। গত 3টি নির্বাচন ভোট চুরিতে জড়িত কর্মকর্তাদের বিচার চায় বিএনপি। প্রতি নির্বাচনের 3 মাস আগে প্রশাসনকে ঢেলে সাজানোরও সুপারিশ করেছে এই দলটি। এ বিষয়ে অন্তর্ভুক্ত করে জনপ্রশাসন সংস্কার কমিশনে একগুচ্ছ সুপারিশ জমা দিয়েছে বিএনপির কমিটি। অন্তর্বর্তী সরকারের জনপ্রশাসন সংস্কার কমিশন সারা দেশের সাধারণ মানুষের মতামত নিচ্ছে। রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে নেওয়া হচ্ছে সংস্কার নিয়ে সুপারিশ। সেই ধারাবাহিকতায় রোববার সকালে জনপ্রশাসন সংস্কার কমিশনের কাছে সুপারিশমালা জমা দিল বিএনপির সংস্কার কমিটি। বিএনপি মনে করে আওয়ামী লীগের আমলে গত 3টি নির্বাচন হয়েছে একপক্ষীয়। এসব নির্বাচনে প্রশাসনের যেসব কর্মকর্তা সহযোগিতা করেছেন তাদের বিচার করার দাবি জানিয়েছে বিএনপি। দলীয়ভাবে যারা সুযোগ সুবিধা পেয়েছেন তাদেরও আইনের আওতায় আনার তাগিদ দিয়েছে দলটি। বৈষম্যের শিকার যে সমস্ত অফিসাররা এখন আছেন, যাদের সামনে আছে, ওদেরকে দিয়ে স্টার্ট হোক। লেট দ্য বৈষম্য গো। যে ডিসক্রিমিনেশন তো যেতে হবে। বিএনপি গঠিত কমিটির এই সদস্য বলেন, প্রশাসনে এখনো ফ্যাসিবাদের দোসররা ঘাপটি মেরে আছে, তাদের অপসারণ করতে হবে, সুযোগ দিতে হবে পদবঞ্চিতদের। কিভাবে লোকজনকে প্রক্রিয়ার মাধ্যমে আসার পরেও অন্যায়ভাবে বিতরণ করা হয়েছে, প্রক্রিয়া আমরা জানি। সিস্টেমের জন্য এই যে আমাদের সচিব মহোদয় আছেন, সরকার আছেন, দে উইল ফাইন্ড আউট। সুপারিশ গ্রহণ করে জনপ্রশাসন সচিব বলেন, পরামর্শগুলো গুরুত্ব দিয়ে দেখবে কমিশন। পার্টির পক্ষ থেকে এটা জমা দিচ্ছেন, এটা লিখিত জমা পাচ্ছি এবং এটা দিয়ে আমাদের আর কয়েকটা পার্টির লিখিত দিলে আমাদের এই রিপোর্টের সাথে এটা একটা গুরুত্বপূর্ণ অংশ হিসেবে এটা আমরা আনন্দের সাথে স্যার আমরা নিচ্ছি। জনপ্রশাসন সংস্কার কমিশন আগামী বুধবার সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের মতামত নেবে। শুধু একটা কথা বলেন তাহলে। শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। ডক্টর ইউনূসকে দেশ পরিচালনার দায়িত্বে পাওয়া বাংলাদেশের জন্য সৌভাগ্যের বিষয় বলে মন্তব্য করেছেন সফররত পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা। রোববার সকালে সেনাকুঞ্জে প্রধান উপদেষ্টার উপস্থিতিতে দ্বিপাক্ষিক চুক্তি সই করার সময় এ কথা বলেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট। এরপর বাংলাদেশ ও পূর্ব তিমুরের মধ্যে ভিসা অব্যাহতি চুক্তি সহ কয়েকটি সমঝোতা স্মারক সই হয়েছে। রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা সহ দু দেশের মধ্যে সম্পর্ক জোরদার করার কথা জানান তারা। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন সহ নানা বিষয়ে একে অপরের পাশে থাকার বার্তা নিয়ে 4 দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে এসেছেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা। অংশ নেবেন বাংলাদেশের 54তম বিজয় দিবসের অনুষ্ঠানে। সফরের প্রথম দিনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন তিনি। পরে আসেন যৌথ সংবাদ সম্মেলনে। দুজনের উপস্থিতিতে সই হয় একটি চুক্তি ও একটি সমঝোতা স্মারক। প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা দুই দেশের মধ্যকার সম্পর্ক দৃঢ় সহ অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির আশ্বাস দেন। প্রশংসা করেন অন্তর্বর্তী সরকার প্রধানের। সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টা দুই দেশের বাণিজ্যিক এবং অর্থনৈতিক উন্নয়ন সহ রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবর্তনে পূর্ব তিমুরের সহায়তার কথা বলেন। Take advantage of that skill together with the friendship that he has for all countries, Myanmar and Bangladesh and his own, to make a peaceful solution to the problem in the Rohingya things. Also, economically we can benefit because they are inviting us to invest. So our relationship grows stronger as we visit each other and see the opportunities for each other in both countries. শনিবার রাতে ঢাকায় আসলে প্রেসিডেন্ট হোর্তাকে বিমানবন্দরে স্বাগত জানান প্রধান উপদেষ্টা। সকালে প্রেসিডেন্ট হোর্তাকে সেনানিবাসে গার্ড অব অনার দেয় 3 বাহিনীর একটি চৌকস দল। মাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের $5 বিলিয়ন লোপাটের অভিযোগ শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয় ও টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে। এর অনুসন্ধানে দুদকের নিষ্ক্রিয়তা কেন অবৈধ নয় জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। রোববার 2 বিচারপতির বেঞ্চ এই রুল দিয়েছেন। গত 3 সেপ্টেম্বর অর্থ লোপাটের অভিযোগের অনুসন্ধান চেয়ে
একটি রিট দায়ের হয়। অভিযোগে বলা হয়, মালয়েশিয়ার ব্যাংকের মাধ্যমে এই পাচার কাণ্ড ঘটেছে। এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে আসা খবর মামলাটিতে সংযুক্ত করা হয়। রিটটি দায়ের করেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান ববি হাজ্জাজ। এতে দুদকের নিষ্ক্রিয়তার বৈধতাকে চ্যালেঞ্জ করা হয়। অবশেষে সাবেক আইজিপি বেনজির আহমেদ ও ছাগল কাণ্ডে সমালোচিত এনবিআরের মতিউর রহমানের বিরুদ্ধে মামলা করেছে দুদক। দীর্ঘদিন ধরে ঝুলে থাকার পর নতুন কমিশন দায়িত্ব নিয়েই আলোচিত এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে পৃথক 6টি মামলা করেছে। বেনজির পরিবারের বিরুদ্ধে প্রায় 75 কোটি টাকা ও মতিউর পরিবারের বিরুদ্ধে 11 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ মিলেছে। তদন্তে সম্পদের পরিমাণ আরও বাড়তে পারে বলে জানিয়েছেন দুদকের মহাপরিচালক। সময়ের আলোচিত দুর্নীতিবাজ সাবেক আইজিপি বেনজির আহমেদ গেল 1 বছর ধরে বেনজিরের অঢেল সম্পদের ফিরিস্তি গণমাধ্যম থেকে শুরু করে বিভিন্ন মহলে আলোচনার খোরাক যোগায়। যদিও তার বিরুদ্ধে মামলা করতে নানাভাবে গড়িমসি করেছিল দুদকের বিগত কমিশন। নতুন কমিশন অবশেষে বেনজির আহমেদ ও তার স্ত্রী মেয়েদের নামে পৃথক 4টি মামলা করেছে। বেনজির পরিবারের দাখিল করা সম্পদ বিবরণীতে প্রায় 75 কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান পেয়েছে। জনাব বেনজির আহমেদ, তার স্ত্রী এবং তার 2 কন্যার নামে পৃথকভাবে 4টি মামলা রুজুর অনুমোদন প্রদান করা হয়েছে। নিজ ক্ষমতার অপব্যবহার পূর্বক জ্ঞাত আয়ের উৎসের সাথে সঙ্গতিবিহীন সম্পদ অর্জন করেছেন, সে অভিযোগের প্রেক্ষিতেই অনুসন্ধান হয়েছে। এদিকে ছাগলকাণ্ডে সমালোচিত এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমানের বিরুদ্ধেও মামলা করেছে দুদক। সাথে আসামি করা হয়েছে তার দ্বিতীয় স্ত্রী শাম্মী আখতার শিবলিকে। পৃথক 2 মামলায় অবৈধ সম্পদের প্রমাণ মিলেছে 11 কোটি টাকার মতো। জনাব মোহাম্মদ মতিউর রহমান মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রদান করে 1,27,66,216 টাকার সম্পদের তথ্য গোপন সহ অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 5,28,75,939 টাকা মূল্যের স্থাবর অস্থাবর সম্পদ অর্জনের অভিযোগ। তদন্ত পর্যায়ে বেনজির মতিউরের বিরুদ্ধে আরও একাধিক মামলা হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। ইতোমধ্যে তাদের স্থাবর অস্থাবর সম্পদ জব্দ করা হয়েছে। তাসলিম তৌহিদ, নিউজ 24, ঢাকা। ছাত্র জনতার বিপ্লবকে সফল করতে রাজনীতি, অর্থনীতি সহ সব ক্ষেত্রেই নতুন চিন্তা যুক্ত করতে হবে। সবাইকে নিয়ে গড়ে তুলতে হবে সুন্দর বাংলাদেশ। বসুন্ধরা সিটি কনফারেন্স হলে বিজয় দিবসের আলোচনায় এসব কথা বলেন বিশিষ্টজনরা। তারা বলেন, ক্ষমতার ভারসাম্য আনতে কাটাছেঁড়া নয়, সময় এসেছে নতুন সংবিধান রচনার। বিজয় দিবস, নতুন প্রত্যাশা শীর্ষক গোলটেবিল আলোচনা। বসুন্ধরা সিটি কনফারেন্স হলে জনপ্রিয় দৈনিক কালের কণ্ঠের এই আয়োজন। অংশ নেন শিক্ষক, সাংবাদিক, রাজনীতিবিদ, আইনজীবী সহ আরো বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্টজনেরা। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আলোচনায় আসে স্বাধীনতার 53 বছরে দেশের নানামুখী সংকট ও সম্ভাবনার কথা। প্রাধান্য পায় 24-এর অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র কাঠামোর নির্মাণ প্রসঙ্গ। মাত্র 1 মাসে দীর্ঘ 15 বছর জাতির গাড়ি চেপে বসা স্বৈরাচারকে এই ছাত্র জনতা তাড়িয়েছে। তাই এবারের বিজয় দিবস নতুন সংকল্প, নতুন প্রত্যয় নিয়ে উদযাপিত হবে। আমরা তো চলে যাব নতুন প্রত্যাশায়। যারা স্বপ্ন দেখবে তারা কিন্তু এখন সচেতন হবে, চৌকস হবে। বক্তারা রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তী সরকারকে আরো সময় দেওয়ার কথা বলছেন, আবার করেন নানা পদক্ষেপের সমালোচনাও। আমরা যেন এই আন্দোলন থেকে একটা শিক্ষা গ্রহণ করি। সেই শিক্ষাটা হচ্ছে চিরকাল ক্ষমতা ধরে রাখা যায় না। ছাত্র রাজনীতি কেমন হবে সেইটারও রূপরেখা চাই ছাত্র দলগুলোর কাছ থেকে। আলোচনা হয় প্রশাসন ও বিচার বিভাগের দলীয়করণ নিয়ে। গুরুত্বপূর্ণ কিছু সুপারিশও করেন তারা। নির্বাচনের মধ্য দিয়ে আপনি ক্ষমতাটা ছেড়ে দেন, জাতির প্রত্যাশা পূরণ হবে। কোনো সরকার পেলাম না যে সরকারটা 54 বছরে খুনি, দুর্নীতিবাজ এইসব তকমা নিয়ে গিয়েছে। অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা। দেশ সরকার জনগণের কাছে দায়বদ্ধতা থাকবে। আলোচকরা বলেন, হাসিনা সরকারের বিদায়ে দীর্ঘদিন বাদে আবারও এক চেতনায় কথা বলছে গোটা দেশ, যা রাষ্ট্র মেরামতের সুবর্ণ সুযোগ বলেই মনে করেন তারা। নতুন বয়ানের প্রয়োজন আছে বাংলাদেশে। সজল দাস, নিউজ 24, ঢাকা। 17 বছর পর নিজ প্রতিষ্ঠান ফিরে পেলেন সাংবাদিক শফিক রহমান। জায়জাদিন পত্রিকার দায়িত্ব আবারও নিজের কাঁধে তুলে নিলেন তিনি। বিকালে প্রতিষ্ঠানটির অফিসে যান বিশিষ্ট এই সাংবাদিক।
কুশল বিনিময় করেন প্রতিষ্ঠানের কর্মীদের সঙ্গে। শফিক রেহমান বলেন, বিজয় দিবসে পুরনো ঐতিহ্যে প্রকাশিত হবে পত্রিকাটি। 17 বছরে যা লিখতে পারেননি তা আবারও প্রকাশ করবেন। বলেন, আওয়ামী লীগ থেকে এত বছর নানা প্রলোভন দেয়া হয়েছিল, কিন্তু চলেছেন ন্যায় ও সততার পথে। সবাইকে সততার সাথে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানান জ্যেষ্ঠ এই সাংবাদিক। আজকে যে আমি এখানে আসতে পেরেছি, আমরা আইন শৃঙ্খলা মেনে চলেছি বলেই একটু দেরি হলো আসতে, কিন্তু আমরা আইন শৃঙ্খলা মেনে চলেছি এবং সরকারকে আমরা এসেই অনুরোধ করেছি, আপনারা ইনভেস্টিগেট করুন, দেখুন যে আমি কোথাও কোনো টাকা পয়সা নিচ্ছি কিনা, জমি বিক্রি করেছি কিনা। আবারও দেখুন, সরকার অত্যন্ত নিশ্চিত হয়ে তারা কিন্তু আমাদের সহযোগিতা দিয়েছেন। এই জন্য আমি ডক্টর ইউনূসকে অনেক ধন্যবাদ জানাতে চাই। নতুন প্রজন্মের কাছে নিজস্ব সংস্কৃতি তুলে ধরার লক্ষ্য নিয়েই কাল মানিক মিয়া এভিনিউতে হতে যাচ্ছে বিজয় কনসার্ট, যার আয়োজক সামাজিক সাংস্কৃতিক সংগঠন সবার আগে বাংলাদেশ। রোববার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে কথা বলেন সংগঠনটির আহ্বায়ক শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। জানান, তরুণ ছাত্র যুবশক্তিকে ঐক্যবদ্ধ করার লক্ষ্য নিয়েই কনসার্ট মাতাবে দেশীয় শিল্পীরা। বিগত 17 বছর বিজয় উদযাপন করতে না পারার আক্ষেপও প্রকাশ করেন তিনি। এই কনসার্টে পারফর্ম করার কথা রয়েছে সঙ্গীত শিল্পী সৈয়দ আব্দুল হাদি, খুরশিদ আলম, কনক চাপা, বেবি নাজনীন, মনির খান, ব্যান্ড নগর বাউল, ডিফারেন্ট টাচ, আর্ক, সোলস, শিরোনামহীন সহ আরও অনেকের। এবার অর্থবাণিজ্য সংবাদ। ইতিবাচক ধারায় রয়েছে দেশের প্রবাসী আয়। চলতি ডিসেম্বর মাসের প্রথম 14 দিনে দেশের রেমিটেন্স এসেছে 138 কোটি 13 লাখ ডলার, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ 16,576 কোটি টাকা। রোববার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে আসে। তথ্য বলছে, গেল 14 দিনে সবচেয়ে বেশি প্রবাসী আয় সংগ্রহ করেছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলো। এসব ব্যাংকের মাধ্যমে এসেছে 86 কোটি ডলার সমপরিমাণের রেমিটেন্স, আর রাষ্ট্রায়ত্ত 5 ব্যাংকের প্রবাসীরা পাঠিয়েছেন 44 কোটি 75 লাখ ডলার। এছাড়া বিশেষায়িত এক ব্যাংকের মাধ্যমে 6 কোটি 93 লাখ ও দেশে কার্যরত বিদেশি 5 ব্যাংকের মাধ্যমে 38 লাখ ডলারের রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। এবার আন্তর্জাতিক সংবাদ। আবারও বিক্ষোভে উত্তাল ভারতের পশ্চিমবঙ্গ। চিকিৎসককে ধর্ষণ এবং খুনের মামলার আসামিকে ছেড়ে দেওয়ার পরই রাজপথে নেমেছে শিক্ষার্থীরা। বিক্ষোভকারীদের অভিযোগ, রাজ্য কেন্দ্র বোঝাপড়ায় অপরাধীরা ছাড়া পেয়েছে। পোড়ানো হয় মমতার ছবিও। আটক দুজনের জামিনের খবরে ক্ষোভ জানিয়েছে নির্যাতিতার মা বাবা, তবে আশা না হারিয়ে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। বাংলাদেশের ক্রিকেটে এখনো লাগেনি পেশাদারিত্বের ছোঁয়া। সে কারণে একটি মাত্র ত্রিদেশীয় টুর্নামেন্ট জয় ছাড়া বলার মতো নেই কিছুই। বৈশ্বিক আসর চ্যাম্পিয়ন্স ট্রফিতে একবার সেমিফাইনাল খেললেও বিশ্বকাপে টাইগাররা যেতে পারেনি সেখানেও। তবে বয়স ভিত্তিক দল আর নারীদের ক্রিকেটে রয়েছে কিছু সাফল্য। সেখানেই আটকা বাংলাদেশ ক্রিকেট। বিস্তারিত শুভ দেবনাথের রিপোর্টে। বিসিবি কিন্তু এখনো পেশাদারিত্ব আসতে শুরু করেনি। ক্রিকেটার থেকে বোর্ড পরিচালক সকলে এক বাক্যে স্বীকার করেছে বিষয়টি। কথায় আছে, যে পরিবার যত গোছানো সেই পরিবারের সদস্যরা ঠিক সঠিকভাবে নিজেদের কাজ পরিচালনা করতে পারে। বিসিবির ক্ষেত্রে সেটি এখনো হয়ে ওঠেনি। সে কারণে বারবারই নানা ঘটনার জন্ম দেয়। সরকার আসে, সরকার যায়, বিসিবির সভাপতি আসে, সভাপতি যায়, পরিবর্তন আসে পরিচালনা পর্ষদেও, কিন্তু মাঠের লড়াইয়ে বাংলাদেশ এখনো প্রতিপক্ষের জন্য ত্রাস হয়ে উঠতে পারেনি। ঘরোয়া ক্রিকেট এখনো চলে দায়সারা ভাবেই। অত খারাপ না, কিন্তু ভালো টিমের সাথে পারাটা কঠিন। এই মুহূর্তে আমরা কিছু বলতে পারবো না বোর্ড থেকে আমরা কি করতে পারি। বাংলাদেশ ক্রিকেটের ইতিহাস বেশ পুরনো, কিন্তু মাঠের বাইরের পেশাদারিত্বের বড্ড অভাব। 2-1 ম্যাচ জিতলেই আলোচনা বাড়ে, ক্রিকেটারদের জাতীয় বীরের আখ্যা দেওয়া হয়। টাইগারদের প্রিয় ফরম্যাট ওয়ানডেতে টানা 2টি সিরিজ হার, আফগানিস্তানের পর ওয়েস্ট ইন্ডিজ, শেষ 6 ম্যাচে মাত্র 1টি জয়। এসব দেখলেই বোঝা যায় বাংলাদেশ দিনকে দিন কতটা পিছিয়ে যাচ্ছে। যে টাইমটাতে বাদ পড়েছিলাম ওই টাইমটা আমার আরো একটু ভালো কিছু করার অ্যাবিলিটি ছিল। অনেক কারণ হয়তো বা থাকতে পারে, বাট সেটা হয়তো বা আমি জানি না। সো এটা কখনো ক্লিয়ারও হয় নাই, বাট এটা ক্লিয়ার হলে হয়তো আমার জন্য একটু ভালো হতো।
বিসিবির নতুন কমিটিতে পরিচালকের দায়িত্বে রয়েছেন নাজমুল আবেদিন ফাহিম। তিনিও এক বাক্যে স্বীকার করলেন বিসিবিতে এখনো নেই পেশাদারিত্ব। এখন অনেক হালকাভাবে অনেক কাজ করি, বা সকালবেলা 10টার অফিসে 10:30টার সময় আসলে খুব বেশি খারাপ লাগে না আমাদের, কিংবা আজকে যে কাজটা করার কথা ছিল ওটা ফেলে রাখলাম কালকের জন্য, তাতে আমাদের খুব একটা খারাপ লাগে না। টেস্টে 24 বছরে বাংলাদেশ খেলেছে 150 ম্যাচ, যেখানে টাইগারদের জয় মাত্র 22টি, হেরেছে 110 ম্যাচ, ড্র 18টিতে। ওয়ানডেতে 444 ম্যাচে 160 জয়ের বিপরীতে হেরেছে 274টিতে। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট টি-20তে 179 ম্যাচে হার 107টিতে, জিতেছে 68 ম্যাচ। শুভদেবনাথ, নিউজ 24, ঢাকা। এই ছিল নিউজ 24 সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।